হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব গ্রাফ রাইটিং নিয়ে। তো গ্রাফ রাইটিং আমাদের আজকের টপিক, কিন্তু এই টপিকটি একেবারেই নতুন, কারণ আপনারা প্রিভিয়াস ইয়ার যে সরকারি ব্যাংকগুলোতে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নে আপনারা গ্রাফ রাইটিং খুব একটা পাবেন না বললেই চলে। বাট প্রাইভেট ব্যাংকে আছে, আইএলটিএস যারা দিয়েছেন তাদের জন্য গ্রাফ রাইটিংটা একটা কমন ব্যাপার। কিন্তু এখন আমরা কেন গ্রাফ রাইটিংটা ক্লাসটা আমরা রেখেছি, সেটার পেছনে যুক্তি হচ্ছে যে রিসেন্টলি আপনারা দেখবেন যে করোনা পরবর্তী সময়ে, মানে লকডাউন পরবর্তী সময়ে যখন আবার এক্সামগুলো শুরু হলো, তখন এফবিএস যখন প্রশ্ন নেওয়া শুরু করলো বা অন্যান্য ফ্যাকাল্টি প্রশ্ন নেওয়া শুরু করলো, তারা একটু সৃজনশীল বা একটু বৃত্তের বাইরে থেকে কিছু টপিক এনে প্রশ্ন করার ট্রাই করলো। যেরকম আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক এইডির ক্ষেত্রে প্রেসি রাইটিং এসেছে, আর্গুমেন্টেটিভ রাইটিং এসেছে। সো এখন আপনার যদি গ্রাফ রাইটিং চলেই আসে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা ভালো মার্কের জন্য ভালো করে এটাকে অ্যান্সার করতে হবে। আর ভালো করে অ্যান্সারের জন্য এই ব্যাপারে আপনাকে কিন্তু একদম পারফেক্টভাবে জানতে হবে যে এটা আসলে কিভাবে লিখে। এখন আপনি যদি না জেনে থাকেন এই ব্যাপারে, যদি আপনার কোনো আইডিয়া না থাকে, তাহলে আপনি কি করবেন, বানিয়ে বানিয়ে লিখবেন। এবং বানিয়ে বানিয়ে লিখলে যে জিনিসটা হবে, আপনার হয়তো বা একেবারে আপনি কারেক্ট করতে পারবেন না, অথবা আপনি যদি কারেক্ট মোটামুটিও করেন, মানে কাছাকাছি হয়েছে, তাহলেও আপনি অনেক মার্ক কম পাবেন, কারণ ব্যাপারটা সম্পর্কে আপনি জানতেন না, বানিয়ে বানিয়ে লিখেছেন। বানিয়ে বানিয়ে লিখতে গেলে যে জিনিসটা হয় যে আমাদের মার্ক পাওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যায়, এক্স্যাক্টলি কারেক্ট হওয়ার সম্ভাবনাটাও কমে যায়। তো গ্রাফ রাইটিং ব্যাপারটা কোথা থেকে আসলো? এটা আসলে আমরা দেখেছি যে স্ট্যাটিস্টিক্স, আপনারা দেখে থাকবেন, স্ট্যাটিস্টিক্সে বিভিন্ন চিত্র থাকে। এই চিত্রগুলো মূলত অনেকগুলো ডেটাকে, অনেকগুলো কথাকে একটা চিত্রাকারে প্রকাশ করা হয়। যেরকম আমরা বিভিন্ন চার্ট দেখেছি, বার চার্ট, পাই চার্ট, এরকম। তো এই জিনিসটাকে, মানে অনেক কথাগুলোকে একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। আপনারা যখন ফোকাস রাইটিং লেখেন, তখন দেখা যায় কি আপনারা কোনো একটা, অনেকগুলো কথা লিখতে হয়, অনেকগুলো কথা না লিখে আপনি একটা চিত্র এঁকে সেই ব্যাপারটাকে বোঝানো ট্রাই করেন। ধরেন 1971 থেকে 2022 বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কেমন হয়েছে, আপনি এটা মুখে না বলে এটাকে কি করলেন, একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করে ফেলেন। এখন চিত্রের মাধ্যমে যে উপস্থাপন করেছেন, তার মানে কি একটা কথাকে আপনি চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছেন। তো চিত্রকেও তো কথায় উপস্থাপন করা যায়, তো সেই জিনিসটাই হচ্ছে গ্রাফ রাইটিং, যে আপনাকে একটা জিনিস বলবে যে আপনি এই চিত্রটা দেখেন, এই চিত্রতে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে এক্সপ্লেইন করেন অথবা সামারি করেন, এবং সেই সামারি করার পাশাপাশি যেখানে আপনার প্রাসঙ্গিক সেখানে কম্পারিজন করেন। এর মাঝে আরেকটা কথা আমি একটু বলে নিতে চাই আপনাদেরকে, যে রিসেন্টলি আপনারা দেখবেন বিভিন্ন রিটেনের রেজাল্ট হয়েছে। সো রিটেনের রেজাল্টে যে রিটেনের মার্কটা যে কত হচ্ছে ফ্যাক্ট করে, সেই জিনিসটা যারা রিটেন দিয়েছেন এবং রিটেনে টিকেন নাই তারা ভালো জানেন, যারা রিটেন টিকেছেন তারাও ভালো জানেন। সো একটা প্রপার রিটেন এক্সাম দিয়ে আসা কিন্তু আপনার চাকরির জন্য অনেকাংশে নির্ভর করে যে আপনি চাকরিটা পেতে যাচ্ছেন কি পেতে যাচ্ছেন না। ঠিক আছে? সো কারণ আমাদের কিন্তু ব্যাংকের ভাইভাতে তেমন একটা মার্ক করে না, রোল প্লে করে না। হ্যাঁ করে, রোল প্লে করে না যে সেটা ঠিক না, করে, তবে তার চেয়েও বেশি রোল প্লে করে হচ্ছে এক্সামের, রিটেন এক্সামের মার্ক। সো রিটেন এক্সামের মার্ককে ভালো করতে চাইলে আমাদের কিন্তু এই সকল টপিক সম্পর্কে মোটামুটি যেগুলো পটেনশিয়াল, সেই ব্যাপারগুলো আমাদেরকে একটু একটু জেনে যেতে হবে, একটু বুঝে যেতে হবে, একটু অন্তত মিনিমাম অন্তত আইডিয়াটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো, যে আপনাদের হয়তো বা প্রিভিয়াস এর প্রশ্ন ওইভাবে পাবেন না, হয়তো বা সেই সুযোগটা পাবেন না যে এত প্রিপারেশন নেওয়ার, এত করার। ঠিক আছে, গ্রাফ রাইটিং নিয়ে এত প্রিপারেশন নিতে হবে না, আপনি এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন। আর আমি যে রেকর্ড ভিডিওটা দেবো ক্লাসে, সেটাকে আপনি একটু রিপিট আরেকবার দেখেন, তাহলে আপনার এই যে গ্রাফ রাইটিং, সামার রাইটিং নিয়ে একদম টোটাল ধারণা ক্লিয়ার হয়ে যাবে, একদম টোটাল ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন যে জিনিসটা হয়, যে আমরা যদি এই গ্রাফ রাইটিং সম্পর্কে জেনে থাকি, তাহলে কিন্তু আমরা অন্যদের চেয়ে একটু এগিয়ে যাব। কিভাবে? যে অন্যরা যখন দেখা যাবে যে একটা জিনিস অ্যান্সার করতেছে, তখন তারা যখন এটাকে বানিয়ে বানিয়ে লিখবে, আর আমরা তখন এটাকে স্পেসিফিক ওয়েতে, যে প্রপার ওয়েতে, সেই প্রপার ওয়েতে লিখতে পারবো। আর আপনারা যদি দেখে থাকেন যে ফেসবুকে এটা নিয়ে তেমন কোনো কথাবার্তাই হয় না। সো যদি চলে আসে তাহলে আপনি এগিয়ে যাবেন, আর অন্যরা হচ্ছে একটু পিছিয়ে যাবে, এটি স্বাভাবিক। আর আরেকটা জিনিস আমি বলবো, যে জিনিসটা হচ্ছে যে আপনি যদি এই গ্রাফ রাইটিং লিখতে চান, বা এটাকে সামারি করতে চান, এটাকে কম্পারিজন করতে চান, তাহলে আপনাকে স্পেসিফিক কিছু ব্যাপার
মাথায় রাখতে হবে। স্পেসিফিক কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? যেরকম প্রেসি রাইটিং এর কথা যদি বলি, সামারি রাইটিং এর কথা যদি বলি, অথবা ফোকাস রাইটিং, অথবা কোনো চিঠি বা লেটার, তো এই জিনিসগুলো কি হয় যে এক একটা নির্দিষ্ট এক একটা স্ট্রাকচার আছে, নির্দিষ্ট একটা গঠন আছে যে এইভাবে এটাকে লিখতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি গ্রাফ রাইটিং এর সম্পর্কে গঠনটা কিভাবে লিখতে হয় সেই ব্যাপারটা যদি আপনি না জানেন, না বুঝেন, তাহলে কিন্তু আপনার লিখতে গেলে একটু এলোমেলো হয়ে যাবে, অথবা আপনি কি করবেন, নিজের ভাষায় লিখতে গিয়ে কোনো একটা ভুল করে ফেলবেন। তো গ্রাফ রাইটিং লিখতে আমরা যখন গ্রাফ রাইটিং সংক্রান্ত কোনো প্রশ্ন আসবে, তখন আমরা শুরুতে প্রশ্নটা পড়ে ফেলবো যে প্রশ্নতে কি বলেছে, এবং সেখানে কি কোনো বাক্যের বা শব্দের কোনো ভেরিয়ার দিয়েছে কিনা সেটাও আমরা দেখব। এভাবে দেখে আমরা প্রশ্নটা লেখা শুরু করব। ওকে। আর গ্রাফ রাইটিং লিখতে গেলে বা এই সামারি গুলো করতে গেলে বা কম্পারিজন করতে গেলে শুরুতে কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হয়। তো শুরুতে যেই ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো সেই ব্যাপারগুলো আমি একটু আলোচনা করব এখন। শুরুতে যে জিনিসটা হয়েছে যে আপনাকে সিদ্ধান্তের কথা বলবে না, যে জিনিসটা আপনাকে প্রশ্নে সিদ্ধান্তের কথা তেমন একটা বলবে না, সুতরাং উপসংহার, কনক্লুশন, রিকমেন্ডেশনের প্রয়োজন নাই, এইসব সামারিতে রিকমেন্ডেশনের প্রয়োজন নাই। তবে অবশ্যই আপনি প্রশ্নটা পড়বেন, কারণ দেখা যায় কি যে ধরেন প্রশ্ন পড়লে অনেক কিছু নতুন যদি কোনো ইনস্ট্রাকশন থাকে সেই জিনিসটা আমরা বুঝতে পারি। অর্ধেক প্রশ্ন পড়েই কখনো অ্যান্সার করা শুরু করে দিবেন না, ঠিক আছে? পদ্মা সেতু দেখেই আপনি পদ্মা সেতু নিয়ে ফোকাস লেখা শুরু করবেন না। সব সময় পুরা প্রশ্নটা, সম্পূর্ণ প্রশ্নটা পড়বেন, সেটা হোক অঙ্ক, সেটা হোক অন্য কিছু। আপনি যদি পুরো প্রশ্নটা পড়েন তাহলে হচ্ছে কি আপনার কোনো কিছু মিস যাওয়ার সম্ভাবনাটা অনেক কমে আসে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, আপনারা যদি বিজনেস লেটার লিখতে যান তাহলে অনেক সময় দেখা যায় কি নতুন ব্যবসা বা ব্যবসায়ের জন্য লোনের কথা বলা হয়, ব্যবসার জন্য লোনের কথা বলা হয়। এখন আপনি ব্যবসার জন্য লোনের কথা পড়ে আমি তো এটা পারি দ্রুত আপনি হচ্ছে লিখে ফেলছেন। তো এখানে ব্যবসার জন্য লোন কিন্তু দুই রকম হতে পারে। কিরকম? আপনার নতুন ব্যবসা, আপনি কোনো কিছু শুরু করেন নাই, তখন আপনি কি করবেন, এটা পেড ছাড়া হচ্ছে দিবেন। আর যদি আপনার রানিং বিজনেস চলতেছে সেখানে একটা লোন প্রয়োজন, তখন কিন্তু আপনার প্রতিষ্ঠানের পেড দিয়ে ওই প্যাডের উপরে লিখে আপনি কিন্তু ব্যাংকে আবেদনটা করবেন। দেখেন প্রশ্নের ভেতরে আপনি কিন্তু ইনফরমেশন পেয়ে দুই দিকে দুইটা জিনিস গেল। একই রকম আবেদন, একই ইস্যুতে আবেদন, কিন্তু ছোট ছোট ইনফরমেশনের কারণে আপনাকে কিন্তু দুই ভাবে লিখতে হয়। সেই জন্য আমি বলবো যে পুরো প্রশ্নটা পড়বেন। তো অ্যাজ ইউজুয়াল আমি যে জিনিসটা দেখেছি যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আমি পেয়েছি, দেখেছি যে আইবি এর যে প্রশ্নগুলো আছে বা আপনার প্রাইভেট ব্যাংকের প্রশ্নগুলো আছে, সেখানে ওইভাবে সিদ্ধান্ত উপসংহারের কথা বলা নাই। সুতরাং সিদ্ধান্ত উপসংহারের আপনার দেওয়ার প্রয়োজন নেই। বলা আছে সামারির কথা, যে আপনি এটাকে সামারি করেন বা হচ্ছে এটাকে তুলনা করেন। আরেকটা জিনিস হচ্ছে বাইরের কোনো তথ্য ব্যবহার করবেন না, এটা একদম 100% মেনে চলবেন, 100%। ঠিক আছে? বাইরের কোনো আপনার যে একটা পত্রিকা পড়েছেন, সেখানে পত্রিকা থেকে একটা ডেটা দিয়েছে, এজেন্ট ব্যাংকিং এর একটা পাইচার্ট দিয়েছে, কিন্তু আপনি এজেন্ট ব্যাংকিং সম্পর্কে গতকালকে একটা তথ্য পড়েছেন, গতকালের তথ্যের কোনো প্রয়োজন নাই, এখানে যেই তথ্য দিয়েছে সেই তথ্যটাকেই আপনি হচ্ছে মাথায় রাখবেন, সেটা নিয়েই আপনাকে অ্যান্সার করতে হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি বাইরের কথাবার্তা বলেন তাহলে হচ্ছে আপনার মাইনাস মার্ক আসবে, মানে মার্ক কমে যাবে, অথবা আপনি মার্ক অ্যাজ এক্সপেক্টেড মার্ক পাবেন না। সোজা কথা, আপনার মার্ক কমে যাবে, এইটাই হচ্ছে সত্য কথা। কারণ আপনাকে প্রশ্নে বলে দিবে যে হচ্ছে যে এই গ্রাফটাকে, ডেটাগুলোকে সামারাইজ করো, ডেসক্রাইব করো, নিজের মতো করে বলো, এবং হচ্ছে কম্পেয়ার করো, কম্পারিজন করো। তো সেই জন্য আপনি ওই ডেটাগুলোকেই কথা বলবেন, ওই ডেটার বাইরের কোনো ডেটার সাথে গিয়ে কোনো আপনার হচ্ছে ওইগুলো ডেসক্রাইব করার কোনো প্রয়োজন নাই। 3 নম্বর যে জিনিসটা কি, প্রাসঙ্গিক কথা বলবেন, ডেটা নির্ভর। আপনি প্রত্যেকটা কথা, আপনি প্রত্যেকটা লাইন বলবেন হচ্ছে ডেটা নির্ভর। প্রত্যেকটা কথার ভিতরে আপনার হচ্ছে প্রত্যেকটা লাইনের ভিতরে ডেটার রিলিভেন্স থাকবে। প্রত্যেকটা ডেটার ভিতরে আপনার কি থাকবে?
ডেটার রিলিভেন্স থাকবে। আপনার যদি প্রত্যেকটা ডেটার ভিতরে কোনো ডেটার ভিতরে ডেটার রিলিভেন্স না থাকে তাহলে হচ্ছে আপনি মার্ক পাবেন না। সো এখন বলতে পারেন এত ডেটা পাবো, আপনাকে তো ডেটাই দিয়ে দিবে, সেই ডেটা থেকে লেখার জন্য বলে দিবে। সো আপনি একটা লেখা লেখেন, একটা লাইন লেখেন, সেটা ডেটা দিয়ে লিখতে হবে। আর একটা জিনিস হচ্ছে জটিলতা সবসময় পরিহার করবেন, নিজের ভাষায় তথ্যগুলোকে লিখবেন, নিজের ভাষায় তথ্যগুলোকে লিখবেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে প্রারম্ভিক আলোচনা, প্রারম্ভিক কথাবার্তা। তো গ্রাফ বা ডেটা চার্ট নিয়ে আপনাদের কি কি কোনো মতামত আছে, কোনো কথা আছে যে এরকম আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কি? থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আহ, আমি সম্ভবত 7-8 বছর আগে আইএলটিএস করছিলাম, তো সেখানে গ্রাফ চার্ট ডেসক্রাইব করতে হতো, ওরকম স্টাইলে কি লিখতে হবে? হ্যাঁ, অনেকটা ওইরকম স্টাইলেই লিখতে হবে। আর এই জিনিসগুলো হচ্ছে এই যে আপনি যেহেতু করেছেন, প্রেসি রাইটিংও কিন্তু ওইখানে আছে, ঠিক আছে? তো ওই প্রেসি রাইটিংও কিন্তু কিছুদিন আগে চলে এসেছে। সো এখন যে গ্রাফ যদি চলে আসে সেক্ষেত্রে তো আর আপনি আমরা হচ্ছে মানববন্ধন করতে পারবো না যে কেন দিল। সো আমরা আমাদের জায়গা থেকে যতটুকু প্রস্তুতি নেওয়া সেটা আমরা করে নিব। যদি চলে আসে তাহলে ছক্কা, কেন ছক্কা সেটা আমি আপনাকে বুঝাই বলবো। সো দেখেন, ওকে ভাই। এই যে দুইটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দুইটা চিত্র, এই দুইটা চিত্রের একটাতে আপনারা দেখছেন যে একটা হচ্ছে কি বার চার্ট আর একটা হচ্ছে পাই চার্ট। একটা বার চার্ট আর একটা হচ্ছে পাই চার্ট, এরকম অনেক চার্টই আছে, কিন্তু এই ধরনের দুই ধরনের চার্টই মূলত হচ্ছে বেশিরভাগ সময় ফ্রিকুয়েন্টলি আসে, ম্যাক্সিমাম টাইমে আসে। এখন কেউ বলতে পারেন যে এরকম কি দুইটা চারটি কি আসবে প্রশ্নের ভিতরে? হ্যাঁ, দুইটা হয়তোবা আসবে না, আসতে পারে একটা, হয়তোবা বার চার্ট দিল, হয়তোবা পাই চার্ট দিল। যদি আপনার বার চার্ট দেয় আপনি বার চার্টটাকে এক্সপ্লেইন করবেন, যদি আপনার পাই চার্ট দেয় আপনি পাই চার্টকে এক্সপ্লেইন করবেন, যদি আপনার দুইটাই দেয় আপনি দুইটাকেই এক্সপ্লেইন করবেন। তো আজকে আমরা যেহেতু প্রিপারেশন নিচ্ছি, আমরা দুইটাই সলভ করব, ঠিক আছে? দুইটাই লিখবো, দুইটাকেই ডেসক্রাইব করব। এখন আপনার যখন যেটা আসবে তখন আপনি সেটাকে দিবেন। সো এখানে হয়তো বা অনেকেই আছেন যারা হচ্ছে প্রাইভেট ব্যাংকের জন্য বসতে পারেন, তো সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা। আবার যারা সরকারি ব্যাংকেই এক্সাম দিতে বসবেন যদি চলে আসে, ট্রাস্ট মি, যারা হচ্ছে এটা জানে না তারা ওইভাবে দিতে পারবে না। এটা বলবে ডেসক্রাইব করার জন্য, এই চিত্রটাকে বলবে ডেসক্রাইব করার জন্য, ডেসক্রাইব করো। সে কি করবে? 1995 কি পাঁচ, পাঁচের দিকে খেয়ালও করবে না, 2005 এইভাবে আস্তে আস্তে বেড়েছে, কি হয়েছে না হয়েছে তার পুরো ব্যাপারটা মাথার মাঝে, মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, তারপরেও যদি সে করতে পারে, মোটামুটি বুঝতে পারে, তাহলে বলবে কি 1995 বাংলাদেশ ফুড ইম্পোর্টস ইন বিলিয়ন ইউএস ডলার। তাহলে এই যে প্রথমটাতে $5 বিলিয়ন উপরে একটু বেশি গিয়েছে, তারপরটাতে $10 বিলিয়ন গিয়েছে, তারপর হচ্ছে 2015-তে $25 বিলিয়ন গিয়েছে, 2025-এ এরকম গিয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে বোধহয় ডেসক্রাইব করতে বলেছে। সো সে এইভাবে হয়তোবা লিখে আসবে। হ্যাঁ, তো আসলে কিন্তু এইভাবে লিখতে বলে নাই, আসলে এইভাবে লিখতে বলে নাই। সো যদি পাই চার্টের কথা বলা হয় তাহলে সে কিভাবে লিখবে যে আহ, আমি একটু করি, জুম করে আপনাদেরকে দেখি। যদি পাই চার্টের কথা বলে, তো পাই চার্টের কথা বললে কি করবে? সে ওইভাবে লিখবে যে ভুটান 8%, নেপাল 8%, তুর্কি 16%, মায়ানমার 16%, কিসের পার্সেন্ট? মোট ভলিউম তো এখানে দেওয়া নাই। চায়না 27%, তাহলে কি এইটার সাথে রিলেটেড? এই যে এটার সাথে রিলেটেড, এই যে এখানে যত বিলিয়ন ডলার সেগুলোর কি আমার পার্সেন্টেজ বের করতে হবে? তাহলে কি করবে? এখান থেকে বিলিয়ন ডলার গুলোকে নিয়ে এখানে পার্সেন্টেজ বের করবে। আসলে কিন্তু ব্যাপারটা এটা না। ডেসক্রিপশন, এটা যে আমরা ডেসক্রাইব করব আসলে এইভাবে আমরা ডেসক্রাইব করব না, ডেসক্রাইবটা অনেক সহজ। ঠিক আছে, সো আমরা এই জিনিসটা ট্রাই করব। তো আমরা এই জিনিসটা ট্রাই করার জন্য প্রথমে প্রশ্নটা পড়ে নেব যে প্রশ্নতে কি বলেছে। দেখেন, প্রশ্নতে যে জিনিসটা বলেছে, দ্য বার চার্ট শো বিলো, নিচের যে বার চার্ট আছে, এই যে বার চার্ট, এই বার চার্ট কি করেছে, কি শো করেছে? বাংলাদেশ ফুড ইম্পোর্টস, বাংলাদেশের ফুড ইম্পোর্টস 1995, 2005, 2015, এবং ফরকাস্ট ফর
2025, ফরকাস্ট ফর 2025 মানে পূর্বাভাস দিয়েছে 2025 সালে কিরকম হচ্ছে আমদানি হবে, আমদানির পরিমাণ কতটুকু থাকবে। সো 1995 সালের যে কথাটা বলেছে সেটাও রিয়েল ডেটা, 2005 সালেরটাও রিয়েল ডেটা, 2015 সালেরটাও রিয়েল ডেটা, কিন্তু 2025-এরটা কিন্তু রিয়েল ডেটা না। এটা হচ্ছে একটা প্রেডিক্টেড ডেটা, এটা একটা অনুমান শক্তির উপরে বা অনুমানের ভিত্তিতে বা জরিপের ভিত্তিতে বা প্রেডিকশনের ভিত্তিতে, অ্যাজাম্পশনের ভিত্তিতে এই ডেটাটাকে আমাদেরকে নিতে হয়েছে বা দিয়েছে আমাদেরকে। তো এটা হচ্ছে প্রথম লাইন, এটা বার চার্ট নিয়ে বলেছে। দ্বিতীয় লাইনে কি বলেছে? পাই চার্ট নিয়ে বলেছে। পাই চার্ট শোস মানে পাই চার্ট আমাদেরকে দেখাচ্ছে, কি দেখাচ্ছে? গ্রাফিক্যাল স্ট্রাকচার অফ, কিসের গ্রাফিক্যাল স্ট্রাকচার? অফ দোজ ইম্পোর্টস ইন 2015, মানে 2015 সালে যেই গ্রাফিক্যাল স্ট্রাকচারটা মানে ইম্পোর্টটা হয়েছিল সেটা হচ্ছে দেখাচ্ছে কিরকম, মানে দেশ ভিত্তিক, ভুটান থেকে কত পার্সেন্ট নেওয়া হয়েছে, নেপাল থেকে কত পার্সেন্ট নেওয়া হয়েছে, চায়না থেকে কতটুকু নেওয়া হয়েছে, ইন্ডিয়া থেকে কতটুকু নেওয়া হয়েছে, এইগুলো হচ্ছে পাই চার্টে বলেছে। দেখেন কোয়েশ্চেনের প্রথম দুই লাইন কিন্তু শুধুমাত্র বললো কি বার চার্টে কি বলেছে আর পাই চার্টে কি বলেছে। এখন রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্টটা পরের লাইনে, সামারাইজ দ্য ইনফরমেশন, summarize the information by selecting and reporting the main features। কি বলেছে? সামারাইজ মানে, সামারাইজ মানে হচ্ছে যে সারাংশ করো ইনফরমেশন গুলো, সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স, এই যে ফিচার গুলো আছে এখানে রিপোর্ট কোনটা বলতে পারেন? এখানে ইনফরমেশন কোনগুলো? এই যে এইগুলো ইনফরমেশন, এইগুলো হচ্ছে ইনফরমেশন, এগুলো হচ্ছে ইনফরমেশন, আর এইগুলো ইনফরমেশন হচ্ছে এই যে এইগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে ইনফরমেশন। সো এই ইনফরমেশন গুলোকে কি বলেছে? যে আপনার মতো করে সারাংশ করে বলার জন্য আমরা কি করেছি, ফোকাস রাইটিং অনেক সময় কি বলি, ডেটা না দিয়ে একটা টেবিল দিয়ে দেওয়ার জন্য বা একটা চার্ট দিয়ে দেওয়ার জন্য। তো চার্টকেও আমরা হচ্ছে লিখে দিতে পারি কিভাবে? এই সারাংশের মাধ্যমে, ঠিক আছে? চার্টটাকে ভেঙে আমরা সারাংশ করতে পারি চার্টের যে ডেটা গুলো আছে। এই হচ্ছে গিয়ে কথা। এখন আপনাকে শুধু সামারি করেই রাখতে বলে নাই, আপনাকে কি বলেছে? কম্পারিজনস হোয়ার রিলিভেন্ট, যেখানে হচ্ছে প্রাসঙ্গিক হয় সেখানে আপনাকে কি করতে বলেছে? একটু কম্পেয়ার করার জন্য, একটু তুলনা করার জন্য, একটু তুলনা করার জন্য। তারপরে কি বলেছে? রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ড, ঠিক আছে? অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট মানে হচ্ছে মিনিমাম, ঠিক আছে? আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, আপনি পাত্রী পক্ষ দেখতে গিয়েছেন, পাত্রীপক্ষে আপনাকে হচ্ছে মিষ্টি দিয়েছে 10 পিস। এখন আপনি রুমাল মুখে দিয়ে বসে আছেন, আপনাকে আপনার হবু শাশুড়ি বলতেছে বাবা একটা অন্তত মিষ্টি খাও, লিস্ট একটা মিষ্টি খাও। তার মানে কিন্তু আপনাকে বলে না যে একটা মিষ্টি খাওয়ার জন্য বা কম খাওয়ার জন্য, আপনাকে বলেছে 10টা মিষ্টি থেকে একটা খান, বা তার চেয়ে 2টা খেতে পারেন, 3টা খেতে পারেন, 10টাই খেতে পারেন। সো লিস্ট মানে হচ্ছে কম পক্ষে। সো লিস্ট 150 ওয়ার্ড, এইটাও যখন অনেকে মিনিং বুঝতে পারবে না, হ্যাঁ এরকম অনেকে আছে যে লিস্ট 150 ওয়ার্ড দেখে ভাববে যে 150 ওয়ার্ডের ভিতরে হচ্ছে লিখতে বলেছে। লিস্ট মানে হচ্ছে কম পক্ষে 150 শব্দে আপনাকে লিখতে হবে। আপনি চাইলে 160 শব্দ লিখতে পারেন, 200 শব্দ লিখতে পারেন। তো আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু লিখবো, এবং আমাদের মাথায় থাকবে যে 150 ওয়ার্ডের নিচে যেন না হয়, যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে লিস্ট। সো এইখানে দেখেন, যেহেতু আমরা এটাকে কম্পারিজন করব, তো আমরা হচ্ছে প্রথমে এটাকে একটু ক্যালকুলেট করে নিই। আমরা প্রথমে কি করব, একটু খসড়া করে নেব, একটু আহ আপনার যে প্রশ্নটা থাকবে, প্রশ্নপত্রটা, সেই প্রশ্নপত্রেই আপনি কি করবেন, খসড়া করে ফেলবেন এই প্রশ্নটার উপরে। দেখেন 1995 সালে কেউ বলতে পারেন কত বিলিয়ন ডলার হয়েছে, ইম্পোর্ট হয়েছে, ফুড ইম্পোর্ট হয়েছে? এইটা দেখেন, আমি একটু জুম করে নেই। তো দেখেন 1995 সালে এই পর্যন্ত এসে ঠেকেছে। সো এটাকে আমি বলতে পারি এইখানে, তার মানে ঠিক একদম হাফ যায়নি, হাফের চেয়ে একটু কম। সো 5 এবং
সাতের মাঝে 5 এবং 10-এর মাঝে হাফ হচ্ছে 7.5। সো একটু যেহেতু কম, আমি অ্যাবাউট এটাকে 7। বলতে পারি যে হ্যাঁ। $0.7 বিলিয়ন। এটা আমি কি করলাম, আমার মতো করে ক্যালকুলেট করে নিলাম, যেহেতু এখানে বলা নাই। তারপরে দেখেন 2005 সন, ঠিক তার 10 বছর পরে, কত বছর এখানে, 10 বছর গিয়েছে। 10 বছর পরে এটা হয়েছে কি $10 বিলিয়ন। ইম্পোর্টটা $10 বিলিয়ন হয়েছে। তো আপনি কি কম্পারিজন করতে পারেন না যে 7 থেকে 10 ইনক্রিজ হয়েছে, বৃদ্ধি পেয়েছে? দেখেন একটা কিন্তু কম্পারিজন হয়ে গেল, যে 1995 সালের চেয়ে 2005 সালে এসে $7 বিলিয়ন থেকে $10 বিলিয়ন উন্নীত হয়েছে। তারপরে দেখেন 2005 থেকে 2015, তো 2015 সালে যে জিনিসটা হয়েছে, $25 বিলিয়ন হচ্ছে ইম্পোর্ট হয়েছে, যেটা 2005-এ ছিল $10 বিলিয়ন, 1995 ছিল $7 বিলিয়ন। সো এই হচ্ছে কথা। এইভাবে আমরা কিন্তু প্রশ্নের উপরে ক্যালকুলেট করে ফেললাম। জি, এইটাই মানে লেখার ক্লিয়ার করে দেন। লেখাটাকে ক্লিয়ার ক্যালকুলেশনটা তো বললেন জি মাত্র, যে মানে ডিফারেন্স মানে 95-এ কত ছিল, সেটা 10 বছরের ব্যবধানে কত থেকে কত হলো, মানে এটা কত বাড়লো, হ্যাঁ এটা বুঝলাম। বা আমরা পার্সেন্টেজ করে বলতে পারি যে এত পার্সেন্ট বাড়ছে হ্যাঁ হ্যাঁ এই 10 বছরে। এখন এটা লিখবো কেমন করে, এটা একটু বলেন। হ্যাঁ, আমরা হচ্ছে প্রথমে ক্যালকুলেট করে নিই, তারপরে হচ্ছে আমরা লিখার ভাষাটা আমরা বলবো, ঠিক আছে? সো এখানে আপনি যদি লিখার ভাষাটা আমি পরের ধাপে বলতেছি। আর এইভাবে যদি আপনি স্বাভাবিক যদি এখনই বলেন যে কিভাবে করার জন্য, আপনি বলতে পারেন যে 1995 সালে যেখানে $7 বিলিয়ন ছিল, সেখানে 2005 সালে এসে সেটা হচ্ছে $10 বিলিয়ন উন্নীত হয়েছে, ইনক্রিজ টু $10 বিলিয়ন। এইভাবে আপনার ভাষায় আপনি কিন্তু বলতে পারেন। কেউ আবার সেটাকে 7 বিলিয়ন, কেউ সেটাকে পার্সেন্টেজে নিয়ে আসতে পারে, যে আমি হচ্ছে এইভাবে বলবো না, আমি পার্সেন্টেজ বলবো। 10 থেকে $25 বিলিয়ন হচ্ছে 2005 থেকে 2015-তে 150% হচ্ছে বৃদ্ধি পেয়েছে। মানে 10 থেকে 15 মানে কি, 100 থেকে 150, মানে 150% বৃদ্ধি পেয়েছে, এইভাবে কিন্তু বলা যায়। আবার এইখানে দেখেন যে আপনারা হচ্ছে যে এখানে এসে গিয়ে $20 বিলিয়ন হয়েছে, সো এখানে কিন্তু কমে গিয়েছে। সো এটাকেও আপনি কিন্তু পার্সেন্টেজ করে বলতে পারেন, বা অ্যাজাম্পশন এর কথা বলতে পারেন, যে আপকামিং যে বছরগুলো আছে, আপকামিং বছরগুলোতে আমাদের বাংলাদেশ ফুড ইম্পোর্টস এর যে ভলিউমটা আছে সেটা কমতে শুরু করবে বা কমে যাবে, এই সম্পর্কে এরকম হচ্ছে একটা করা হচ্ছে, মানে ধারণা করা হচ্ছে। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের ক্যালকুলেশন। আপনি যখন কোনো কিছু এটা প্রশ্নকে হচ্ছে করতে যাবেন, মানে সমাধান করতে যাবেন, তাহলে শুরুতে আপনি কি করবেন, এটাকে এইভাবে ক্যালকুলেট করে নেবেন, ঠিক আছে? এখন আমরা যাব পাই চার্টে। দেখেন পাই চার্টে যে জিনিসটা হয়েছে, আমাদের ক্যালকুলেট করতে বলে নাই। এখানে বলেছে কি যে ইন্ডিয়া 23%, চায়না 27%, নেপাল 8%, ভুটান 8%, তুর্কি 16%, মায়ানমার 16%। কেউ কি বলতে পারেন যে এটা থেকে আপনি কি বুঝেছেন? এই যে পাই চার্টটা আছে, এটা থেকে আপনি কি বুঝেছেন বলতে পারেন? দুইটা একটা তথ্য বলতে পারেন যে এই দুইটা তথ্য আমার কাছে মনে হয়েছে বলার মতো। এটা বেসিক্যালি কোন দেশ থেকে কত পার্সেন্ট খাবার বা কত বিলিয়ন ডলারের পার্সেন্টেজে খাবার ইম্পোর্ট করা হয়েছে সেটা। আচ্ছা, আপনি কি লিখবেন? দুইটা ইনফরমেশন বলেন, যে দুইটা ইনফরমেশন আপনি লিখতে পারেন। অন দিস পাই চার্ট আপনার চায়না থেকে এত পার্সেন্ট, ইন্ডিয়া থেকে এত পার্সেন্ট ফুড 2015-এ ইম্পোর্ট করা হয়েছিল। আচ্ছা, এটা এটা কিন্তু এই সবাই টাইপসের লিখবে, কিছু। ঠিক আছে? যে ভুটান থেকে 8%, নেপাল থেকে 8%, তুর্কি থেকে 16%, মায়ানমার থেকে 16%, চায়না থেকে 27%, ইন্ডিয়া থেকে 23% এবং আদার কান্ট্রিজ থেকে 2%। এইভাবে ভাই সবাই লিখবে, ঠিক আছে? ভাই কিন্তু এটা হচ্ছে, আপনাকে যে জিনিসটা করতে এটা হবে, কি মানে বাংলাদেশ? একটা সারাংশের মতো করে দিতে হবে, যেটা হচ্ছে যেটা থেকে আপনি পাইচার থেকে একটা মেসেজ বা একটা মেইন থিম আপনি নিয়ে আসতে পারেন, ঠিক আছে? আপনি মেইন থিমটা নিয়ে আসতে পারেন। এখন আমরা একটু পাইচারটা দেখি।
সো দেখেন, আপনারা যদি পাই চার্টটা ভালো করে খেয়াল করে থাকেন তাহলে বুঝবেন যে এখানে টোটাল যে মার্কেট শেয়ার আছে সেই টোটাল মার্কেট শেয়ারে কিন্তু চায়না এবং ইন্ডিয়া তারা হচ্ছে 50% দখল করে রেখেছে। যতটুকু আমদানি করা হচ্ছে সেই আমদানি থেকে চায়না এবং ইন্ডিয়া দুইটা দেশ মিলে 50% হচ্ছে দখল করে রেখেছে, আর বাদ বাকি 48% এই দেশগুলো হচ্ছে দখল করে রেখেছে। ঠিক আছে, সো ছোট ছোট চারটা দেশ 48% দখল করেছে, আর বড় দুইটা দেশ হচ্ছে 50%। দুইটা দেশেই একাই হচ্ছে লায়ন শেয়ার, তারা হচ্ছে এটাকে ক্যাপচার করে রেখেছে। সো এইটাকে আমরা কিন্তু বলতে পারি, হ্যাঁ, এই জিনিসটাকেই আমরা কিন্তু বলতে পারি। ভাই তো এইখানে যে একটা জিনিসটা কোশ্চেন হয়েছে যে এই যে পার্সেন্টেজ গুলো থেকে আমরা কি বুঝলাম যে দুইটা দেশ আছে তারা হচ্ছে লায়ন যে পার্সেন্টেজ আছে সেটাকে তারা দখল করে রেখেছে। কারা কারা? চায়না এবং ইন্ডিয়া, এবং হচ্ছে আর বাদ বাকি চারটা দেশ হচ্ছে 48% দখল করেছে। দেখেন, খুবই সিম্পল। এই তথ্যগুলো যদি আমরা বুঝতে পারি তাহলেই আমরা জাস্ট এখন ডেসক্রাইব করব। ঠিক আছে, কিভাবে আমরা ডেসক্রাইব করতে হয় এই জিনিসটা এখন দেখব। তো যখন আমরা এই জিনিসগুলোকে করব তখন আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে, প্রথমে একটু এটাকে করতে হবে, ইন্ট্রোডাকশন দিতে হবে। ইন্ট্রোডাকশনটা আমরা দিয়ে লেখাটা শুরু করব। ঠিক আছে, ইন্ট্রোডাকশনটা দিয়ে লেখাটা শুরু করব। দেখেন, প্রথমে কি হয়েছে, প্রথম গ্রাফটা কি শো করেছিল? প্রথম গ্রাফটা শো করেছিল হচ্ছে বাংলাদেশের ফুড ইম্পোর্ট গুলোকে। ঠিক আছে, মানে বাংলাদেশে কোথা থেকে কোন সালে কতটুকু ফুড ইম্পোর্ট করে, 1995 কতটুকু করেছে, 2015-তে কতটুকু করেছে। ঠিক আছে, 1995 থেকে 2015-তে কতটুকু ফুড ইম্পোর্ট করেছে সেটার ভলিউমটা কিন্তু গ্রাফে শো করেছে। সো প্রথম লাইনে আমরা এই কথাটা বলেছি। আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে দেখেন, এখানে আছে যে 1995 থেকে 2015 সাল পর্যন্ত কিন্তু গ্রাফে শো করেছে। ঠিক আছে, যদি পাই চার্টে যদি এটা না থাকতো তাহলে কিন্তু আপনারা পাই চার্টের কথা বলতেন না। যেহেতু পাই চার্টের কথা আছে তাহলে আমরা পরের লাইনে গিয়ে পাই চার্টের কথা বলবো। তাহলে দেখেন, এখানে আবার 2025 সালের অ্যাজাম্পশনের কথা বলেছিল। তো আমরা 2025 সালের অ্যাজাম্পশনের কথা বলবো। তাহলে কি লিখেছি? দ্য গ্রাফ শোস দ্য টোটাল ভলিউম অফ বাংলাদেশ ফুড ইম্পোর্টস ফ্রম 1995 টু 2015 উইথ এ প্রেডিকশন অ্যাজাম্পশন ফোরকাস্ট। ঠিক আছে, এই যে জিনিসটা, এটাকে আপনি যে কোনো একটা শব্দ দিয়ে দিতে পারেন, দিয়ে অ্যাবাউট দ্য সেম বাই 2025, মানে 1995 থেকে 2015 সাল পর্যন্ত আমাদের যে ভলিউমটা ছিল ইম্পোর্টের সেটা শো করেছে, আর একটা প্রেডিকশন দিয়েছে। আমরা কি ঠিকঠাক মতো বলেছি প্রথম কথায়? দেখেন, হ্যাঁ, আমরা ঠিকঠাক মতো কিন্তু বলেছি। তারপরে দেখেন দ্বিতীয় লাইনে যে কি বলেছে, আমরা কি লিখেছি সেটা হচ্ছে যে and the pie chart and the pie chart illustrates, shows, describes। আপনি যে কোনো একটা শব্দকে কিন্তু দিতে পারেন। এই পাই চার্টটা কি করেছে? ইলাস্ট্রেট করেছে ফ্রম হুইচ কান্ট্রিজ দ্য ফুড ইজ ইম্পোর্টেড অ্যান্ড টু হোয়াট এক্সটেন্ট, অথবা অ্যামাউন্ট অথবা ভলিউম। সো আপনারা কিন্তু এই জিনিসটা কিভাবে করবেন, এই 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 যে সূচনাটা আছে এই সূচনাটা কিন্তু আপনারা কিন্তু প্রশ্ন থেকে ভাষা নিয়ে আপনাদের মতো করে, আপনাদের মতো ভাষায় আপনারা কিন্তু শুরুটা করতে পারবেন। ঠিক আছে, যে এই গ্রাফটা এটা শো করেছে, এই পাই চার্টটা এটা শো করেছে, এইভাবে আমরা হচ্ছে ইন্ট্রোটা দিয়েছি। এইটা হচ্ছে একেবারে সিম্পল, আমরা ইন্ট্রোটা দিয়ে এইভাবে শেষ করেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন শুরুর যে ধাপটা। ঠিক আছে, তো তারপরের ধাপে শুধুমাত্র গ্রাফের কথা থাকবে, যদি গ্রাফ নিয়ে শুধু থাকে। যেহেতু এখানে পাই চার্ট আছে এবং শুরুতে গ্রাফ আছে, সো আমরা কি করব, প্রথমে গ্রাফটাকে ইন্ট্রোডিউস করব, সবার সাথে ডেসক্রাইব করব, তারপরে আমরা কি করব, পাই চার্টটাকে ডেসক্রাইব করব। এখানে যদি শুধু গ্রাফ থাকতো তাহলে জাস্ট আমরা শুধু গ্রাফটা লিখেই, গ্রাফটাকে সামারাইজ করেই আমরা শেষ করে দিতাম, আমরা পাই চার্ট লিখতাম না। যেহেতু দুইটা আছে সেহেতু আমরা দুইটাই দেব। আর যদি পাই চার্ট থাকতো তাহলে শুধু পাই চার্টের কথাটাই বলতাম। সো আমরা দ্বিতীয় ধাপে কি করব, গ্রাফ নিয়ে লিখবো। ঠিক আছে, গ্রাফ নিয়ে কথাবার্তা বলবো। দেখেন কি বলেছে, ওভারঅল দ্য ভলিউম অ্যামাউন্ট
ঠিক আছে, ওভারঅল দ্য ভলিউম অ্যামাউন্ট, ওভারঅল দ্য ভলিউম অথবা অ্যামাউন্ট, আপনার যেটাই মন চায় সেটাকেই হচ্ছে আপনি যে শব্দটা দিতে চান দিতে পারেন। ওভারঅল দ্য ভলিউম অথবা অ্যামাউন্ট অফ ফুড ইম্পোর্ট অফ বাংলাদেশ ট্রিপলড ওভার দ্য লাস্ট 30 ইয়ার্স পিরিয়ড। তো এই কথাটা কি ঠিক আছে? দেখেন তো, আমরা একটু আপনাদেরকে গ্রাফ চার্টটা আবার একটু দেখাতে চাই। কি হয়েছে যে এই যে 10 বছর আর এই যে 10 বছর, এই 10 বছরে কতটুকু চেঞ্জ হয়েছে? 7 বিলিয়ন ছিল, 7 বিলিয়ন থেকে হয়ে গিয়েছে 25 বিলিয়ন। 7 বিলিয়ন ছিল, 7 বিলিয়ন থেকে 25 বিলিয়ন হয়েছে। কত বছরে? 20 বছরে। সো তাহলে কি মোর দেন ট্রিপলড, 3 × 7 = 21, সো 21-এর চেয়েও বেশি। তাহলে এই কথাটা কি হবে? ওভারঅল দ্য ভলিউম অথবা অ্যামাউন্ট অফ ফুড ইম্পোর্ট অফ বাংলাদেশ ট্রিপলড, না মোর দেন ট্রিপলড, মোর দেন ট্রিপলড ওভার দ্য লাস্ট 30 হবে না, এখানে হবে কি 20 বছর। ঠিক আছে, সো ওভারঅল দ্য ভলিউম অথবা অ্যামাউন্ট অফ ফুড ইম্পোর্ট অফ বাংলাদেশ মোর দেন ট্রিপলড ওভার দ্য লাস্ট অথবা ওভার দ্য লাস্ট 20 ইয়ার্স পিরিয়ড। এই হচ্ছে গিয়ে আমাদের প্রথম কথা। দেখেন প্রথম কথার সাথে কি মিললো কিনা? প্রথম কথার সাথে কিন্তু আমাদের গ্রাফটাকে কিন্তু আমরা মেলাতে পেরেছি, কারণ এখানে কি হয়েছিল, 2015-তে গিয়ে 25 বিলিয়ন ছিল, আর 1995 7 বিলিয়ন ছিল। সো 3 গুণের চেয়েও বেশি অ্যামাউন্ট বৃদ্ধি পেয়েছে, 3 গুণের চেয়ে বেশি অ্যামাউন্ট আমাদের যে ইম্পোর্টটা ছিল সেই ইম্পোর্টটা বৃদ্ধি পেয়েছে। সো এইটার পরে আমরা কি লিখতে পারি? এইটার পরে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে গিয়ে যে ওই যে বার চার্টটা দিয়েছে, সেই বার চার্টে দেখেন এই যে এত আপনি বললেন যে 3 বেড়েছে, মানে 3 গুণের চেয়ে বেশি বেড়েছে, কিন্তু আসলে কি ভবিষ্যতেও কি বাড়তেছে? দেখেন তো, 25 বিলিয়ন থেকে পরে গিয়ে কিন্তু 20 বিলিয়নের দিকে প্রেডিকশন করা হয়েছে, এটার চেয়ে কিন্তু নিচের দিকে নেমেছে। সো আপনার এই কথাটা বলবেন, এই কথাটা আপনি হচ্ছে পরে গিয়ে বলতে হবে আপনাকে। কিভাবে? ডেসপাইট, সত্ত্বেও, দিস হিউজ গ্রোথ, এই হিউজ গ্রোথের চেয়ে, কারণ 3 গুণ বৃদ্ধি পেয়েছে, ইট ইজ এক্সপেক্টেড টু ডেক্লাইন ইন দ্য কামিং ইয়ার্স অর নিয়ার বাই ফিউচার, মানে এটা ভবিষ্যতে কমবে। এইটা হচ্ছে কি আমাদের এক্সপেক্টেড কথা। ঠিক আছে, একজন বলেছেন পাই চার্টের পার্সেন্টেজ কি ভাইয়া 2015-তে বাংলাদেশের টোটাল কি পরিমাণ আমদানি করেছে সেটার উপর? হ্যাঁ, সেটার উপর। আর এই পাই চার্ট কিন্তু একটা ডেমো পাই চার্ট, এটা আবার আপনারা ফোকাস রাইটিং এ গিয়ে হচ্ছে ইউজ করে বসেন না। সো তারপরে যে জিনিসটা হয়েছে যে দ্য বাংলাদেশ ফুড ইম্পোর্টস ইনক্রিজড ফ্রম $7 বিলিয়ন টু জাস্ট ওভার $10 বিলিয়ন উইদিন 1995 টু 2005। আমরা কি এই কথা সত্য বলেছি? আমরা কিন্তু এই কথাটা কেউ বলতে পারেন যে এইগুলোকে না করে আমি হচ্ছে পার্সেন্টেজ করে দেব, আমার যদি পার্সেন্টেজ করতে ইচ্ছা করে তাহলে কি আমি পার্সেন্টেজ করতে পারবো? অবশ্যই আপনি পার্সেন্টেজ করতে পারবেন। এটা আমি আমার ভাষায় লিখেছি, আমি ক্লাস শুরুতেই কিন্তু আমি বলেছি যে আপনি আপনার ভাষায় কিন্তু এটাকে কি করতে পারেন, প্রেজেন্ট করতে পারেন, আপনি আপনার ভাষায় এটাকে প্রেজেন্ট করতে পারেন। ঠিক আছে, সো আমরা এই জিনিসটা আমাদের ভাষায় প্রেজেন্ট করেছি, আপনি আপনার ভাষায় কিন্তু এটাকে প্রেজেন্ট করতে পারেন। তো তারপরের যে লাইনটা কি, দ্য বাংলাদেশ ফুড, যেটা বলেছিলাম 7 বিলিয়ন থেকে হচ্ছে $10 বিলিয়ন চলে গিয়েছে, এটা কিন্তু আপনারা এখানে দেখেছেন। এই যে $7 বিলিয়ন 1995 দেখেন, আর 2005-এ দেখেন $10 বিলিয়ন। এই জিনিসটাই আমি লিখেছি। তারপরে লিখেছেন ইন দ্য ফলোইং 10 ইয়ার্স, তারপরের 10 বছর কি হয়েছে, 2005 থেকে 2015 দেখেন 10 থেকে 25%-এ চলে গেছে। ঠিক আছে, তো ইন দ্য ফলোইং ইয়ার্স 10 ইয়ার্স দ্য অ্যামাউন্ট মোর দেন ডাবলড, মানে দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। ঠিক আছে, এন্ড ক্রস দ্য $25 বিলিয়ন মার্ক। ঠিক আছে, এখানে ক্রস না দিয়ে আপনি টাচ দিতে পারেন যে টাচ করেছে। তো এই দেখেন, আপনি কিন্তু খুব সিম্পল ভাবে আপনি কি করলেন, বার চার্টে কিন্তু সামারিকে লিখে ফেলতে পারলেন। আপনি খুব সহজে বার চার্টের সামারিটাকে সুন্দর করে লিখে ফেলতে পারলেন। এতটুকু লিখলে আপনার পুরো প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে, যদি আপনার পাই চার্ট না থাকে। এখন যেহেতু আমাদের এখানে পাই চার্ট আছে, সেহেতু আমরা হচ্ছে পাই চার্ট নিয়ে কিছু লিখতে হবে, পাই চার্ট নিয়ে কিছু আমরা লিখবো। তো পাই চার্ট লিখার আগে একটু পাই চার্টটা দেখে আসি।
এই হচ্ছে গিয়ে আমাদের পাই চার্ট। এই পাই চার্টে কি আছে যে বিভিন্ন দেশ থেকে কিভাবে কিভাবে করা হয়েছে, আমদানি রপ্তানি করা হয়েছে, সরি শুধু আমদানি করা হয়েছে, সেই ব্যাপারগুলো পার্সেন্টেজ আকারে বলেছে। তো সেটাই আমরা আমাদের মতো করে এটাকে ডেসক্রাইব করার ট্রাই করব। দেখেন, প্রথমে আমি কি বলেছি, ইন্ডিয়া এন্ড চায়না। ইন্ডিয়া এন্ড চায়না, দ্য টপ 22 কান্ট্রিজ, এই দুইটা টপ কান্ট্রিজ আর ডমিনেটিং দ্য ফুড ইম্পোর্টস উইথ 50% অফ দ্য টোটাল মার্কেট শেয়ার। দেখেন ভাষাটা কি মিলেছে কিনা। তো ভাষাটা যদি আপনারা দেখেন যে ফুড কি করেছে, ইম্পোর্ট করেছে ইন্ডিয়া থেকে আর চায়না থেকে, কত পার্সেন্ট? 50%। তো এইভাবে আমি কিন্তু প্রথম লাইনে লিখেছি ইন্ডিয়া এন্ড চায়না, দ্য টপ 2 countries are dominating the food imports with 50% of the total market share. জাস্ট আপনার ভাষায় লিখবেন, এটা কিন্তু এত কোনো প্রবলেম না। আমি জাস্ট আপনাকে একটা গোছানো লেখা দেখাচ্ছি, আপনি আপনার মতো করে আপনার ভাষায় এই জিনিসটাকে উপস্থাপন করবেন, দ্যাটস ইট। কিন্তু এই উপস্থাপনটাই অনেকে কি করবে, কি এই যে শুরু থেকে কি করবে যে এইভাবে লিখতে পারবে না, এইভাবে না লিখে এটাকে কি করবে, যে কোন দেশ থেকে কতটুকু এসেছে এইগুলা হচ্ছে লিখে বসে আসবে, যে ভুটান থেকে 8%, এটা থেকে 8%, নেপাল থেকে 8%, তুর্কি থেকে 16%, মায়ানমার থেকে 16%, চায়না থেকে 27%, ইন্ডিয়া থেকে 23%, এইভাবে লিখে আসবে। কিন্তু এইভাবে লেখার নিয়মটা এরকম না, লেখার নিয়মটা আরেকটু গোছানো। সো দেখেন এই লেখাটা কিন্তু গোছানো, ইন্ডিয়া এবং চায়না, দ্য টপ 2 countries আর ডমিনেটিং দ্য ফুড ইম্পোর্টস উইথ 50% অফ দ্য টোটাল মার্কেট শেয়ার। এই হচ্ছে গিয়ে আমাদের তৃতীয় ধাপ। তারপরে যে জিনিসটা হচ্ছে, দ্য বাংলাদেশ ফুড ইম্পোর্টস আর কামিং ফ্রম মেইনলি 2 countries, চায়না এন্ড ইন্ডিয়া। এটাও তো আমরা বলতে পারি, তাই না, যে আমাদের হচ্ছে যে আমদানি গুলো হচ্ছে সেগুলো হচ্ছে ইন্ডিয়া এবং চায়না থেকেই আসতেছে। এখন লক্ষণীয়, এই যে আপনি চায়না এবং ইন্ডিয়ার কথা বললেন, এখন এইখানে যদি পাই চার্টে চায়না ইন্ডিয়ার কথা না বলে যদি থাকতো থাইল্যান্ড মালয়েশিয়া, আপনি কিন্তু থাইল্যান্ড মালয়েশিয়ার কথাই লিখতেন, আপনি থাইল্যান্ড মালয়েশিয়ার কথাই লিখতেন। এখানে আপনি এই যে চায়না এবং ইন্ডিয়ার কথা বলতে গিয়ে আপনার ফোকাস রেটিং এ ডেটা মুখস্থ করেছিলেন, কথা লিখেছিলেন, সেইগুলো কিন্তু এখানে দিয়ে বসেন না। সো কি করেছে, তাদের যে কন্ট্রোলিং দ্য মার্কেট হ্যাভিং 27 এবং 23% অফ মার্কেট শেয়ার রেসপেক্টিভলি। ঠিক আছে, কি করেছে, একজনে 27% করেছে আর এটা 23% শেয়ার হোল্ড করেছে। সো এই হচ্ছে গিয়ে আমাদের পরের লাইন। তো এইভাবে আমরা লিখতে পারি। তারপরে কি লিখবো, দ্য ইম্পোর্টস ফ্রম দ্য আদার 4 countries। এখন অন্য দেশের কথা বলবো না, অন্য দেশ যারা কি করেছে, অন্য দেশের 4টা দেশ কি করেছে, নেমলি ভুটান, নেপাল, মায়ানমার এন্ড তুর্কি। ওরা কি করেছে, ওরা একসাথে মিলে 44, এটা 44 হবে না, 48% ছিল, যদি আপনি পাই চার্টকে যোগ করেন, 48% অফ দ্য টোটাল মার্কেট শেয়ার কি করে, তারা হচ্ছে হোল্ড করে। ঠিক আছে, সো এইভাবে আপনি আপনার এটাকে লিখতে পারেন। তারপরে যদি আপনি আরেকটা লাইন লিখতে চান যে আপনার 150 শব্দ হচ্ছে না, তাহলে আপনি কি লিখতে পারেন যে আদার কান্ট্রিজ হোল্ড 2%, এইভাবে আপনি লিখে দিতে পারেন। দেখেন এখানে আপনার ডেটার কথাগুলো উপস্থাপন করাটাই হচ্ছে কথা, কম্পারিজনটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে, সো আপনি আপনার ভাষায় লিখতে পারেন। এইখানে যেভাবে লেখা আছে হুবহু এইটাকেই একদম এইভাবে লিখতে হবে এটা না। আজকের ক্লাসটা মূলত একটা গ্রাফ আসলে বা একটা যদি পাই চার্ট আসে, সেটাকে কম্পারিজনটা আমরা কিভাবে করব, সেটাকে আমরা উপস্থাপনটা কিভাবে করব, সেইটা মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য হচ্ছে কথা। এটা নিয়ে আপনাদের এত প্র্যাকটিস করতে হবে না বাসায় বসে বসে, জাস্ট ক্লাসটা হয়তো বা আরেকবার রেকর্ড ভিডিও আরেকবার দেখতে পারেন, দেখলে হয়তো বা ব্যাপারগুলো আরো মাথায় ইজিলি ঢুকে যাবে। তো এক্সাম হলে যখন এটা আসবে তখন আপনাকে খাতা খালি দিয়ে আসতে হবে না। ঠিক আছে, বেশিরভাগই কি করবে, হয় খাতা খালি দিয়ে আসবে, দেখেই ভয় পেয়ে যাবে। আর আর আরেক আরেক আর আরেকটা হচ্ছে যারা হচ্ছে বানিয়ে লেখার জন্য ট্রাই করবে, এবং বানিয়ে লিখতে গিয়ে কি করবে, এই যে ডেটাগুলো আছে 16% বা 8%, এই ডেটাগুলো তারা হচ্ছে
জাস্ট এইভাবে লিখে দিয়ে আসবে 1995 সাল, 2005 সাল, এইভাবে লিখে দিয়ে আসবে। এবং কি করবে যে আমাদের খাদ্য ব্যবস্থা আরো স্বয়ংসম্পূর্ণ করা দরকার, আমাদের কৃষিতে আরো ভর্তুকি বাড়ানো দরকার, এই ধরনের কথাবার্তা যেগুলো ফোকাস রাইটিং এ শিখেছিল সেইগুলো হচ্ছে লিখে আসবে। কিন্তু আমি শুরুতেই, ক্লাসের শুরুতেই যে জিনিসটা আপনাদেরকে বলেছি যে আপনারা বাইরের তথ্যকে ফুল পরিহার করতে হবে, একদম 100%। আপনাকে এই যে ডেটাগুলো দিতে হবে, এখানে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো নিয়েই কথা বলতে হবে। কারণ কেন? কারণ এই যে প্রশ্নতে বলেছে দ্য বার চার্ট বিলো শোস বাংলাদেশ ফুড ইম্পোর্টস ফর 1995, 2005, 2015। হ্যাঁ, এইগুলো নিয়েই আপনাকে কি বলেছিল যে রিপোর্টিং দ্য মেইন ফিচার, এই যে ফিচার গুলো আছে, এই যে মেইন ফিচার, দেখেন আপনি যদি এই দিক সেদিক কথা বলেন না তাহলে কিন্তু হবে না। আবার আপনি যদি এইটার সাথে এটাকে কম্পারিজন করতে চান সেটাও হবে না, কারণ এখানে তো শুধু 2015 সালের কথা বলেছে, এখানে 1995 সালের কথা বলে নাই, বা 2020 সালের কথা বলে নাই। সো আপনি ওইগুলো বলতে পারবেন না। হঠাৎ করে আপনি লিখে দিলেন করোনা কালে হচ্ছে আমদানি এই কমায় 2025 সালে আমাদের আমদানির অ্যামাউন্ট কমে গেছে, ঠিক আছে, 10 বছরে অ্যামাউন্ট কমে গেছে। সো এইরকম কথা দিলে কিন্তু আপনার মার্ক 0 চলে আসবে, ঠিক আছে। সো এই জিনিসটা একটা একটু সেনসিটিভ, কিন্তু যারা পারবে তারা ফুল মার্ক দিয়ে আসতে পারবে। আপনি এই জিনিসটা ভয় পাবেন না যে আমি এটাকে কিভাবে উপস্থাপন করব। আপনি এই জিনিসটাকে মাথায় রাখবেন যেন আপনি কম্পারিজন ঠিকঠাক ভাবে করতে পারেন। সেই জন্য আপনাকে সেই জিনিসটা করতে হবে যে ওই যে শুরুতে আমি বলেছি যে প্রশ্নের উপরে একটু দাগিয়ে নিতে হবে, ক্যালকুলেট করে নিতে হবে। এখন কেউ কেউ আবার মাথায় বলতে পারেন যে এখানে যে দেশগুলো আছে সেই দেশগুলো যদি ইউএসএ, কানাডা থাকতো, আমেরিকা থাকতো, মানে ইউএসএ থাকতো, কানাডা থাকতো, বা পাকিস্তান থাকতো, বা অন্যান্য দেশ থাকতো, হ্যাঁ, তখন সেটাকে আপনি চাইলে কিন্তু বিভিন্ন উপমহাদেশের ভিত্তিতে বা বিভিন্ন মহাদেশের ভিত্তিতে, সরি, বিভিন্ন মহাদেশের ভিত্তিতে কিন্তু আপনারা হচ্ছে সেটাকে কম্পারিজন করতে পারতেন যে আমরা বেশিরভাগই এশিয়া থেকে হচ্ছে আমদানি করছি, বা আমাদের হচ্ছে আমদানির বেশিরভাগটাই আসতেছে হচ্ছে ইউরোপ থেকে, এরকম করেও কিন্তু আপনি কম্পারিজন করে দিতে পারতেন। তো এক একজন এক এক ভাবে কম্পারিজন করবে, এক একজন এক এক ভাবে ডেটাকে উপস্থাপন করবে, কিন্তু কথা হচ্ছে আপনাকে ফুল ডেটা এখান থেকে ডেটাটাকে নিতে হবে, সেগুলোকে ক্যালকুলেট করে আপনাকে উপস্থাপন করতে হবে। তো এইভাবে আপনারা কিন্তু যখন আপনার চার্ট সংক্রান্ত বা গ্রাফ সংক্রান্ত আসবে, ডেসক্রাইব করার জন্য, সামারি করার জন্য, বা কম্পারিজন করার জন্য দেওয়া ইনফরমেশন গুলোতে, তো এইটাকে আপনি এইভাবে সুন্দর করে কিন্তু ডেসক্রাইব করে আসতে পারবেন আপনার এক্সামে, ঠিক আছে। তো এখন যে জিনিসটা হয়েছে যে আমি শুরুতে যে জিনিসগুলো বলেছিলাম একটু রিভিউ করি, যে আপনি কি করবেন, ইনফরমেশন গুলো শুধুমাত্র গ্রাফে যে ইনফরমেশন গুলো আছে সেগুলোই দেওয়ার ট্রাই করবেন, বাইরের কোনো ইনফরমেশন আনবেন না। পাশাপাশি যদি আপনাকে কোনো রিকমেন্ডেশন, কোনো কনক্লুশন বলার কথা না, যদি বলবে না, তো আপনি এটা না দেওয়ার ট্রাই করবেন। ইন্ট্রোডাকশন থাকবে, আর পাই চার্ট অথবা বার চার্ট যেই জিনিসগুলো থাকে সেই চিত্রগুলোই আপনি দেবেন। এখন যদি 2টা বার চার্ট থাকে বা পাই চার্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি প্যারা প্যারা করে এটাকে অ্যান্সার করার ট্রাই করবেন, মানে 3 প্যারায়, ইন্ট্রো, তারপর বার চার্ট, তারপর পাই চার্ট। জিনিসটা দেখতে সুন্দর হবে। আর সবসময় ওই যে 150 ওয়ার্ডের এরকম যদি কোনো শব্দের কথা বলা থাকে, কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেটাও আপনি প্রশ্ন থেকে দেখে আপনি এই ইনস্ট্রাকশনটা মানার ট্রাই করবেন। যদি ইনস্ট্রাকশনটা না মেনে আপনি অ্যান্সার করে আসেন, দেখা গেল 120 ওয়ার্ডের ভিতরে আপনি অ্যান্সার করে ফেলেছেন, তার মানে আপনি কিন্তু প্রশ্নের ইনস্ট্রাকশনটা ওইভাবে ফলো করলেন না, এবং আপনার মার্ক সেখানে 0 চলে আসতে পারে। তো আজকের যে টপিকটা আমি শুরুতেই বলেছিলাম যে এই টপিকটা একেবারেই নতুন একটা টপিক। এই টপিক নিয়ে আপনারা তেমন একটা অনলাইনে বা ফেসবুকে তেমন একটা দেখবেন না আলোচনা। তো সেই ক্ষেত্রে যদি এটা চলেই আসে তাহলে আপনার জন্য এটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। কেন প্লাস পয়েন্ট হয়ে যাবে? কারণ আপনি এটাকে একদম রিলিভেন্ট কথাবার্তা বলতে পারবেন, যেটা প্রশ্নতে বলেছে সেরকম রিলিভেন্ট কথাবার্তা বলে আপনি এটা অ্যান্সার করে আসতে পারবেন। আর যারা এটা সম্পর্কে ধারণা নাই, যারা এটা সম্পর্কে জানে না, পারে না, তারা কি করবে, তারা হচ্ছে লিখে আসবে,
কিন্তু গতানুগতিক কথাবার্তা লিখে আসবে, লাইক এত পার্সেন্ট এই দেশ থেকে, এত পার্সেন্ট ওই দেশ থেকে, জাস্ট গ্রাফের কথাগুলোকেই ওইভাবে জাস্ট তার সেন্টেন্সে রূপান্তরিত করে লিখে দিয়ে আসবে। কিন্তু ওই যে কম্পারিজন করে কিভাবে, এই ব্যাপারগুলো হয়তো বা এক্সাম হলে বসে তার মাথায় আসবে না, যেটা আপনার মাথায় চলে আসবে। সো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আমি বলবো যে এইগুলা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ওইভাবে আপনি চাইলে দেখতে পারেন, যদি মন চায় আপনার যে আপনি একটু দেখবেন, তাহলে প্রাইভেট ব্যাংকের গ্রাফ চিত্র এরকম আছে, অনেক পাবেন আপনি প্রিভিয়াস ইয়ারের, কিন্তু সরকারি ব্যাংকে ওইভাবে নাই। তো আমার মতে কি যে আপনি অন্যগুলো যেগুলো আসবে সেগুলো বেশি করে সময় দেন, আর এইটার জন্য, শুধু এই টপিকটার জন্য আপনি এই ক্লাসটা আরেকবার, রেকর্ড ক্লাসটা আরেকবার দেখেন। আপনি দেখলে একেবারেই মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এইখানে মূলত মুখস্থের কোনো ব্যাপার না, এইখানে মূলত আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, কিভাবে লিখতে হবে, প্রসেসটা আপনি জানেন কিনা। সো আজকের ক্লাসটা মূলত ছিল আপনাকে প্রসেসটা জানানোর জন্য, যে এই ধরনের টপিক যদি চলে আসে। কারণ আমরা দেখেছি যে রিসেন্টলি নতুন নতুন টপিক, যেরকম প্রেসি রাইটিং, আগে তেমন একটা আসে নাই, চলে আসছে। আর্গুমেন্টেটিভ রাইটিং আগে তেমন আসে নাই, চলে আসছে। সো যদি এক্সামে চলে আসে, সেক্ষেত্রে আপনাকে তো একটা পারফেক্ট অ্যান্সার করে দিয়ে আসতে হবে। সো সেই পারফেক্ট অ্যান্সারটা করার জন্য আপনাকে সুন্দর করে এই টপিকটা সম্পর্কে বুঝে যেতে হবে, কিভাবে অ্যান্সার করতে হয়, সেই তরিকাটা, সেই প্রসেসটা আপনাকে জেনে যেতে হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার কথা হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে শুভরাত্রি।